হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আবারও তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে আসা পড়লাম। গল্পের নাম চাঁদের পরি পার্ট 1 নিয়ে আসা পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। বাবা মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায়। তখন আমার বয়স 12 বছর আর আমার ছোট বোনের বয়স 5 বছর। আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোট বোনটা তখন কিছুই বোঝে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞাসা করে, আম্মু কবে আসবে? আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি, আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে, আব্বুকে পেলেই ফিরে আসবে। আমার নাম ইয়াশ আহমেদ আর আমার ছোট বোনের নাম সোহানা ইসলাম। মা চলে যাওয়ার পর আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে। আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের ঘর বাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে। তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে। আমি বলছিলাম আমার আব্বুর রেখে যাওয়া এই বাড়ি থেকে আমরা ভাই বোন কোথাও যাব না। আমি আমার বোনকে লালন পালন করব, আমাদের কাউকে দরকার নেই। কিন্তু কাকার জোরাজুরি জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘরবাড়ি দলিল টিপসই নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে আসে শহরে। এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরো অনেক বাচ্চারা সেখানে। কিন্তু আমি তো এখানে থাকবো না। আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলার বাধায় পড়তে চাই না। একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম। আসার সময় একটা বিড়াল ছানা সাথে করে নিয়ে আসে সোহানা। বিড়াল ছানার নাম দেয় জুজু। আমরা দেখতে পাই দুজন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেওয়ালে টপকে সেখানে প্রবেশ করছে। প্রথম লোকটা টপকে ভিতরে প্রবেশ করলেও দ্বিতীয় জনের জামা দেয়ালে গেঁথে রাখা পেরেকের সাথে আটকে যায় আর সে উপর হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। প্রথম লোকটা বলল, তরে নিয়া আয়সা, ভুল হইছে আমার। দ্বিতীয় লোকটা বলল, যা মাফ কইরা দিলাম। প্রথম লোকটা দাঁত কটমট করে বলল, ফাইজলামি করবি না, শুন আমার রাগ উঠা যায়। এদিকে প্রথম লোকটা আলমারির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আলমারিটা খুললো। আলমারি খুলতেই ভয়ঙ্কর এক মূর্তি মেয়ে তার গলা চেপে ধরে বলল, আমার বাড়িতে চুরি করার সাহস কিভাবে হয় তোদের? দ্বিতীয় লোকটা চিৎকার করে দৌড়ে আসে এখানে। ওস্তাদ ওইখানে। সেই আত্মা এসে দেখে তার ওস্তাদের গলা চেপে ধরে আছে সেই মেয়ে মূর্তি। তার ওস্তাদ কোনো কথা বলতে পারছে না, শুধু গুয়ানির মতো আওয়াজ করছে। এই দৃশ্য দেখে লোকটা জোরে চিৎকার করে উঠল। 10 বছর পর বাইরে থেকে সোহানা ডাকছে, ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। আমি একটু কাচুপুচু করে আবার ঘুমিয়ে পড়লাম। সোহানা এবার দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, ভাইয়া, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি উঠতে বলছি তোকে। এবার একটু বিরক্ত হয়ে উঠে এক চোখ ঘুমিয়ে আরেক চোখ খুলে বিছানা থেকে নেমে দরজা খুলে বললাম, কিরে ভেন্ডি, সকাল সকাল এমন শুরু করছস কেন? সোহানা রেগে বলল, ইয়াস ভাইয়া, তোমারে কতবার বলছি আমারে ভেন্ডি বলবি না। তুই যে নাক ডেকে ঘুমাচ্ছিস, তোর কি মনে নাই আজকে এই বাসার মালিক ফিরে আসবে? এসে যদি দেখে আমরা তার বাড়ি দখল করছি, তাহলে আমাদের জেলে যেতে হবে। আমি এবার 2 চোখ খুলে টলতে টলতে বললাম, কষ্ট কি ভেন্ডি? তো এই কথা তুই আমারে আগে বলবি না? তাড়াতাড়ি ব্যাগপত্র গুছগাছ কর, আমি একটু অফিস থেকে আসি। সোহানা বলল, তোর আবার অফিস আসলো কোথা থেকে? তোর তো নিজের নামটাই ছাড়া আর কিছুই নাই। আমি বললাম, আরে বাথরুমে যাচ্ছি, বড় বড় সমস্যার সমাধান বাথরুমে বসে চিন্তা করলে পাওয়া যায়, তাই এটা অফিসের চেয়ে কম কিসে? সোহানা নাক সিটকে বলল, হই যা এখান থেকে, খাচ্চর পোলা পাইন। আমি হাসতে হাসতে চলে গেলাম বাথরুমে। আসলে এতিমখানা থেকে পালিয়ে আসার পর কোথায় থাকবো, কি খাবো, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমার জিনিয়াস মাথায় খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম। শহরে এমন অনেক বাসা বাড়ি আছে যেগুলোর মালিক কাজের জন্য বাইরে যায়, তখন বাসা খালি থাকে আর খাবার দাবারও থাকে সেখানে সেসব বাসায়। তাই এমন বাসা খুঁজতে লাগলাম যেটা তালা দেওয়া। প্রথমে সেই বাসার দরজার তালার সাথে একটা ছোট পাথর বেঁধে রেখে আসতাম। তারপর 2 দিন পর এসে চেক করতাম সেই পাথরটা কি এখনো আছে নাকি নেই। যদি দেখতাম পাথরটা নেই, তার মানে এই তালা খোলা হয়েছিল। এই বাসা পুরোপুরি ফাঁকা না, মানুষের আসা যাওয়া হয়। আর যেই বাসায় তালার পাথর 2 দিন পরও থাকতো, তাহলে বুঝে নিতাম বাসার মালিক সত্যিই নেই। এই বাসা খোলা হয়নি। তারপর নকল চাবি দিয়ে তালা খুলে আমি আর আমার বোন সেখানে নিজের মতো করে থাকতে শুরু করতাম। মালিক আসার আগেই আমরা আবার সেই বাসা ত্যাগ করতাম, আবার অন্য বাসা খুঁজে নিতাম। এভাবেই 3 বার ধরা পড়ে জেলে গিয়েছিলাম। কিন্তু আমি কুকুরের লেজ, আমি কি আর সোজা হব নাকি? এভাবে ভিন্ন লাক্সারিয়াস বাসা, তাদের খাবার দাবার,
এই জীবনযাপন যাচ্ছে। সোহানাও অনেক হ্যাপি। আমাদের ভাই বোনের কোনো চিন্তাই নেই, না ভবিষ্যৎ আর না অতীত, বর্তমান নিয়েই দারুণ কাটছে আমাদের। সোহানা ডেকে বলল, ভাইয়া তাড়াতাড়ি কর, বাইরে গাড়ি এসে থেমেছে, হয়তো মালিক চলে এসেছে। এটা শুনে আমি ব্রাশ মুখে নিয়েই দৌড়ে বের হয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বললাম, চল পিছনের দরজা দিয়ে বের হতে হবে। জুজু কোথায়? সোহানা বলল, আরে ওর কথা তো মনেই নাই। জুজু কই? তুই জুজু? আমি জানালা দিয়ে দেখলাম একটা টাক মাথাওয়ালা লোক গাড়ি থেকে নামছে, সাথে তার 2 বাচ্চা আর বউ। তারা গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছে। আমি বললাম, সোহানা জলদি জুজুকে নিয়ে আয়, তারা আসছে। সোহানা জুজুকে খুঁজতে খুঁজতে দেখলো ফ্রিজের উপর চিংপাট হয়ে ঘুমিয়ে আছে। সোহানা গিয়ে জুজুকে কোলে নিয়েই তাড়াতাড়ি এসে বলল, ভাইয়া চল। জুজু চোখ খুলে ম্যাও করে উঠলো, হয়তো বলছে যে আমার আরেকটু ঘুমাইতে দেবাল। আমি আর সোহানা তাড়াতাড়ি পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। এদিকে বাসার মালিক ঘরে ঢুকে অবাক, এই কি অবস্থা বাসার? সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, মনে হচ্ছে শুধু এই বাসায় ভূমিকম্প হয়েছে। মালিকের মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি আর সোহানা একটা পার্কে এসে নিজেদের বাস্তব ব্যাগপত্র রেখে বসলাম। সোহানা জুজুর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এখন আবার কোন বাসা? আমি বললাম, আরো কয়েকটা বাসায় তালার পাথর রেখে এসেছি, গিয়ে দেখতে হবে কোনটার পাথর আছে, সেখানেই থাকবো। তখন সোহানা বলল, ভাইয়া আমার খিদা পেয়েছে, আইসক্রিম খাবো। আমি বললাম, খিদা লাগলে আইসক্রিম কেন খাবি? তুই অন্য কিছু খা, রুটি খা, বিস্কুট খা। সোহানা বলল, যাহ, ওসব খাই কুত্তারা, তোর কি আমারে কুত্তা মনে হয় নাকি? আমি বললাম, এনি সন্দেহ? সোহানা রেগে বলল, তুই কুত্তা, এখন আমার জন্য আইসক্রিম আনবি, না হলে আমি চিল্লায় লোক জড়ো করে বলবো তুই আমায় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস। এখন বল, আইসক্রিম খাওয়াবি নাকি গণধুলাই খাবি? আমি ভুরু কুচকে বললাম, তোর মতো বোন যার আছে তার শত্রুর কোনো দরকার নাই, এখানে বস, আমি আইসক্রিম নিয়ে আসছি। আমি উঠে চলে গেলাম আইসক্রিম আনতে। এখনো সকাল হয় তেমন দোকানপাট খোলা নেই। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসলাম, অবশেষে পেয়ে গেলাম। একটা আইসক্রিম কিনে যখনই চলে আসতে যাব তখনই ভুলবশত একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। আমি রাগ হয়ে কিছু বলতে যাব, তার আগেই মেয়েটা বলল, এই মিয়া, চোখ কি পিছনের পকেটে নিয়ে ঘুরেন নাকি? আশেপাশে দেখে চলতে পারেন না? আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা কি বলছে তার একটা কথাও আমার কান দিয়ে ঢুকছে না। আমি শুধু ওর কথার বলার অঙ্গভঙ্গিগুলো দেখে মুচকি হাসছি। এত সুন্দর মানুষ হয় নাকি? এই যেন জান্নাত থেকে পালিয়ে আসা হুর। গালের টোল পরা মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। হালকা লালচে চুলগুলো সকালের তীক্ষ্ণ বাতাসে উড়ছে। মেয়েটা বারবার চুলগুলো হাত দিয়ে কানের পিছনে সরিয়ে দিচ্ছে। আমার উপর রাগ দেখিয়ে মেয়েটা চলে গেল। আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। মেয়েটার ঘোর যেন কিছুতেই কাটছে না আমার চোখ থেকে। হঠাৎ মনে পড়লো সোহানা পার্কে বসে আছে আইসক্রিমের জন্য। আমি হুঁশে এসে তাড়াতাড়ি আরেকটা আইসক্রিম কিনে যেতে লাগলাম পার্কের দিকে। আইসক্রিম দোকানে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ আমার চোখ গেল রাস্তা থেকে একটু দূরে একটা বড় বাড়ির দিকে। বাড়িটা সম্পূর্ণ সাদা রঙের। একটু এগিয়ে গিয়ে দেখলাম বাড়ির গেটে তালা দেওয়া। আমার মনে লাড্ডু ফুটলো। একটা ছোট্ট পাথর উঠিয়ে তালার উপর রেখে দিলাম। যদি এই বাড়িতে কেউ না থাকে তাহলে আগামীকাল এখানে আসবো থাকার জন্য। গেটের উপর তাকিয়ে দেখলাম সেখানে লেখা চাঁদের পরী। তার মানে এই বাড়ির নাম চাঁদের পরী। আমার তো ইচ্ছা করছে এখনই এই বাড়িতে ঢুকে পড়ি। বাইরে থেকে এত সুন্দর, না জানি ভিতরে কতই না সুন্দর হবে। তালার উপর পাথরটা রেখে তাড়াতাড়ি করে পার্কে চলে আসলাম। এদিকে আমরা দেখি বাড়ির জানালা দিয়ে কেউ একজন ইয়াসের উপর নজর রাখছে। ইয়াস সেখান থেকে চলে যাওয়ার পর জানালার একটা কাঠ ঠাস করে ভেঙে গেল। পার্কে এসে দেখলাম সোহানা এক মনে অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে। খেয়াল করলাম একটা মহিলা আর 5-6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে খেলা করছে। বুঝতে পারলাম সোহানার আবার মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আমি গলা খাকুনি দিয়ে বললাম, ভেন্ডি, এই নে তোর আইসক্রিম। সোহানা চমকে গিয়ে এদিকে তাকিয়ে উঠে বলল, আরেকবার যদি আমারে ভেন্ডি কষ তাহলে তোর দাঁত খুলে এমন জায়গায় লাগিয়ে দিব যেখানে দাঁতের কোনো দরকার নেই। আমি একটু চিন্তা করে বুঝলাম ও কোথায় লাগানোর কথা বলছে, তাই বললাম, চেতিস না,
নে আইসক্রিম খা। সোহানা আইসক্রিমের প্যাকেটটা খুলে দেখলো শুধু একটা কাঠি, আর আইসক্রিম গলে একদম পানি হয়ে গেছে। এটা দেখে সোহানা সেটা ফেলে দিয়ে বসে ভ্যাঁ করে কান্না করে দিল। আমি ওকে বুঝাতে লাগলাম, দেখ বোন, অনেক দূর থেকে আনছি, তাই গলে গেছে, কান্দিস না, আমি তোকে আবার কিনে দিব। কিন্তু সোহানা বাচ্চাদের মতো করে কান্না করেই যাচ্ছে। এর মাঝে ঝুজু গিয়ে সেই ফেলে দেওয়া আইসক্রিমের প্যাকেটে মুখ ঢুকিয়ে খেতে লাগলো। খাওয়া শেষে জুজু আর প্যাকেট থেকে তার মুখ বের করতে পারছে না, তাই মাটিতে শুয়ে মেয়ময় করতে লাগলো। এটা দেখে সোহানা হেসে দিল। আমিও হাসতে হাসতে সোহানার পাশে বললাম, জুজু হয়তো বলছে, আরে হুমানের বাচ্চাগুলো মজা নিস না, আমার মুখ থেকে এটা সরা বলতাছি। অবশেষে জুজু প্যাকেট থেকে নিজের মুখ বের করে এসে সোহানার কোলে বসে পড়লো। আমি বললাম, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে আসছি, সবকিছু ঠিক হলে 2 দিন পর আমরা সেই রাজপ্রাসাদে উঠবো। সোহানা বলল, তাহলে এই 2 দিন কোথায় থাকবো? আমি বললাম, চল, এর আগে আরো 3টা বাড়িতে পাথর রেখে এসেছিলাম, আপাতত সেখানে গিয়ে দেখি একটা না একটা বাসা পাবই থাকার জন্য। এই বলে সোহানা আর আমি রওনা হলাম। কিন্তু সেদিন যেন দুর্ভাগ্য আমাদের চেপে বসেছে। যে 3 বাসায় পাথর রেখেছিলাম সেই বাসায় মানুষজন এসে পড়েছে। এই 10 বছরে প্রথমবার এমন হলো। আজকে রাত রাস্তায় কাটাতে হবে বোঝা যাচ্ছে। দুপুরে একটা হোটেলে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমরা। এভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আস্তে আস্তে মানুষজন তাদের নিজেদের বাসায় ফিরতে লাগলো। পাখিরাও কিচিরমিচির করে আপন বাসায় মাথা গুঁজে নিল। রাত তখন প্রায় 1টা। আমি আর সোহানা রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছি। সোহানা আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, তোর কি এখনো মাকে মনে পড়ে? আমি বললাম, পড়ে তো, তবে ভালোবাসার স্থান থেকে না, মনের মাঝে ঘৃণার স্থান থেকে মনে পড়ে। যদি কখনো দেখা হয় তার সাথে, তাহলে শুধু বলবো, আমাদের জন্ম না দিলেও তো পারতেন। সোহানা কেঁদে দিয়ে বলল, জানোস ভাইয়া, আগে আমি ভাবতাম মা বাবা না থাকলেও মনে হয় পৃথিবীতে বেঁচে থাকা যায় না, কিন্তু তোর মতো ভাই যার আছে তার মা বাবা না থাকলেও চলে। পরের জন্ম বলে যদি কোনো কিছু থাকে, তাহলে সেই জন্মে সৃষ্টিকর্তার কাছে তোকে ভাই হিসাবে চাইবো আমি কিছুক্ষণ সোহানার দিকে তাকিয়ে থেকে চোখের পানি লুকিয়ে বললাম, কিন্তু আমি তোকে পরের জন্ম বোন হিসাবে চাই না, সৃষ্টিকর্তার কাছে চাইবো পরের জন্মে যেন আমাকে একটা কিউট পরীর মতো দেখতে বোন দেয়। সোহানা রেগে বলল, তার মানে কি আমি কিউট না? আমি বললাম, ভুলেও এই কথা মুখে আনিস না, তোরে দেখলে মনে হয় মুলার জন্ডিস হইছে। সোহানা আরো রেগে আমাকে কিল খুশি মারতে মারতে বলল, কুত্তা, তোর 7 জন্মের ভাগ্য আমার মতো বোন পাইছস। নিজের চেহারা দেখছস, পোকার খাওয়া, আমার মতো দেখা যায় তোরে? আমি হাসতে লাগলাম। এরই মাঝে মনে হলো কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি বললাম, ভেন্ডি, তুই কি শুনছস কেউ কান্না করছে? সোহানাও কান পেতে শুনে বলল, হ্যাঁ, একটা মেয়ের কান্নার আওয়াজ এটা, কিন্তু এটা আসছে কোথা থেকে? আমি উঠে চারদিক খুঁজতে লাগলাম। বুঝতে পারলাম রাস্তার ওপাশে বড় গাছটার পিছন থেকে আসছে কান্নার আওয়াজ। সোহানা আর আমি সেদিকে এগিয়ে গেলাম। জুজু বেঞ্চের উপর ঘুমিয়েছিল। রাস্তায় কোনো মানুষ বা গাড়ি কিছুই নেই। দূর থেকে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে। আপনাদের এত রিকোয়েস্টে ইউটিউব কুইট করতে পারলাম না, তো আপনাদের জন্য নতুন গল্প নিয়ে আসলাম। তো নতুন গল্প আপনাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন, আর পার্ট 2 লাগলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পার্ট 2 লাগবো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হইব কালকে পার্ট 2 তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।